বহরমপুর কলেজের বাংলার অধ্যাপক মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বিকেলবেলায় যখন বাগানে পায়চারি করছিলেন, ঠিক সেই সময় নোংরা একটা পোঁটলা হাতে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে একটা লোক তার বাগানে প্রবেশ করে। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, কে কে ওখানে? মৃত্যুঞ্জয়ের গলার আওয়াজ পেয়ে লোকটা ভয়ে থতমত হয়ে দরজা দিয়ে ছুটে পালায়। কিন্তু লোকটা যাওয়ার সময় তার পোঁটলা থেকে পুরনো পুঁথির মতো কিছু একটা বাগানের মধ্যে পড়ে যায়। মৃত্যুঞ্জয় এগিয়ে এসে বইটা হাতে তুলে নেয়। অদ্ভুত ব্যাপার, লোকটাকে দেখে তো মনে হচ্ছিল চোর, কিন্তু একজন চোর হয়ে সোনা গয়না ছেড়ে শেষমেশ বই সঙ্গে নিয়ে ঘুরছে। তবে কি শিক্ষিত মানুষরা এখন চুরি করছে? সত্যি কি যুগ এলো, ভাবলেও খারাপ লাগে। বইটা একবার খুলে দেখি তো কি আছে। এ কি, পুরো বইটাতে আরবি ভাষায় লেখা, সাল 1850। হ্যাঁ, সে সময় আরবি ভাষার প্রয়োগ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এত পুরনো একটা বই কেন কেউ চুরি করবে? অ্যান্টিক কপি নয় তো? ঘরেই রেখে দিই, কাল বরং মিস্টার রায়ের সঙ্গে একবার যোগাযোগ করে নেব। ওদিকে মৃত্যুঞ্জয় ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে কয়েকটা গলি পেরিয়ে পর পর দুটো গুলি চলে। আর সেই গুলির আওয়াজেই মাথা ঝাঁঝরা হয়ে রক্তাক্ত শরীরে পড়ে থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে ঢুকে পড়া সেই অচেনা উটকো লোকটি। যে উদ্দেশ্যে সে বহরমপুর শহরের অলিগলি ঘুরছিল তা অসমাপ্ত রেখেই সে চলে যায় মৃত্যুলোকে। শুধু মৃত্যুঞ্জয়ের আলমারিতে ঠাঁই পায় 1850 সালের সেই পুরনো বইটি। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সবাই ভালো আছেন তো? আশা করি ভালোই থাকবেন, কারণ মা আছেন তো সবাইকে ভালোই রাখেন। এর আগে আপনারা মা দুর্গা নিয়ে জমজমাট একটি গুপ্তধনের গল্প শুনেছেন, তবে আজকের কাহিনীটি আমাদের সকলের মা জগদ্ধাত্রীকে নিয়ে। আপনি জানেন নিশ্চয়ই, চন্দননগর এবং কৃষ্ণনগরের সর্বশ্রেষ্ঠ পুজো এবং আমাদের জগৎ জননী মা। আশা করছি আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধ্যে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধ্যেতে পূর্বে আপনারা গুপ্তধনের গল্প শুনেছেন, তাই আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে গুপ্তধনের একটি রোমাঞ্চকর গল্প। আজ আপনি শুনবেন সঙ্গীতা চৌধুরীর কলমে চন্দ্রচূড়ের গুপ্তধন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সঙ্গীতা চৌধুরী, প্রধান চরিত্রে প্রীতম এবং রৌনিক। শুরু হচ্ছে আজকের নিবেদন, চন্দ্রচূড়ের গুপ্তধন। মৃত্যুঞ্জয় শিক্ষিত ছেলে, এইসব আইনি ঝুট ঝামেলায় সে কখনোই পড়তে চায়নি। তাই পরের দিন
মৃত্যুঞ্জয় তার দাদা কাম বন্ধু মিস্টার অম্বরীশ রায়কে বাড়িতে ডেকে পাঠায়। অম্বরীশ রায় পুলিশের উচ্চ পদস্থ কর্তা। কি ব্যাপার ভাইয়া, সকাল সকাল জরুরি তলব? পাত্রী পছন্দ হলো নাকি? যাক, এতদিনে তাহলে একটা ভোজ পাবো। তোমার নেমন্তন্ন খাওয়ার ইচ্ছে বলো না, একটা ছেড়ে 10টা খাওয়াচ্ছি, তার জন্য আমাকে খামোখা বিয়ে করতে হবে কেন? এ তো মজা লাগ। দেখো ভাইয়া, আমরা তো মোটামুটি সব এক সময় পাশ করেছি। হ্যাঁ মানছি, আমি 2 বছরের সিনিয়র ছিলাম তোমার থেকে, তবে সেই আমারই তো মেয়ের 15 বছর বয়স হয়ে গেল, আর তুমি এখনো বিয়েটাই করলে না। বলছি 42 তো হলো, তাছাড়া কলেজের প্রফেসর তুমি, রোজগার পাতিও তো মন্দ নয়। একবার হ্যাঁ বলেই দেখো, আমরাই না ঘটকালি করে দেবো। এই কারণেই আমি একা থাকি, কাউকে বিশেষ বাড়িতে ডাকি না। যন্ত্রণা তো কম নয়, কাউকে যদি একটু ডাকবো মনে করি, সে বাড়িতে এসে বিয়ের উপদেশ দিয়ে বসে। তা তুমি বলো, তুমি যেটা করছো সেটা কি ঠিক? মাসিমা বেঁচে থাকলে ঠিক ধরে বেঁধে তোমার একটা বিয়ে দিয়ে দিতেন। দেখো অম্বরীশদা, আমি তো আগেও বলেছি, এসব বিয়ে ভালোবাসা আবেগের বয়স অনেক আগেই আমি পেরিয়ে এসেছি। এখন আর ওগুলো মনে সেরকম দাগ কাটে না। এই তো বেশ আছি কলেজ আর পড়াশোনা নিয়ে। কলেজ থেকে ফিরে বই নিয়ে বসে পড়ি, নিজে রান্না বান্না করে খাই, অসুবিধা তো কিছুই হচ্ছে না। মানুষ কি শুধু সুবিধের জন্য বিয়ে করে? সে জানি, সুখে থাকতে ভূতে কিলোলেই মানুষ বিয়ে করে। তা আমার এই জন্মে সেদিন নাই আসুক। তোমরা থাকো না বিয়ে সংসার নিয়ে। আমি তো ক্লাসেও কখনো আমার মতন ব্রহ্মচারী হয়ে থাকতে বলিনি। সবাইকে বলি যে প্রেম ভালোবাসা শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমাকে আমার মতনই ছেড়ে দাও, প্রত্যেকের তো নিজস্ব ধ্যান ধারণা থাকে। আচ্ছা, এবার কাজের কথায় আসি, দাঁড়াও একটু আসছে। মৃত্যুঞ্জয় ঘরে ঢুকল, আর কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে যখন এলো, তখন তার হাতে একটা মিষ্টি ভর্তি প্লেট, অন্য হাতে গতকালের কুড়িয়ে পাওয়া বইটা। আরে এসব আবার কেন? বিজয় তো হয়ে গেছে। এটা কালী পুজোর মিষ্টি, তাছাড়া সামনেই তো জগদ্ধাত্রী পুজো। নাও শুরু করে দাও। এই তোমার সামনে আমি রাখলাম। তুমি নেবে না? না না, আমি এ সময় মিষ্টি খাই না, তুমি শুরু করো। অম্বরীশ রাজভোগটা মুখে পুরে বললেন, বলো কি ব্যাপার? এত তড়িঘড়ি তলব যখন, বুঝতে পারছি বিশেষ কিছু হয়েছে। দেখো, কালকে বিকেল বেলায় আমি আমার বাগানটাতে একটু পায়চারি করছিলাম। ঠিক সে সময় একজন ওই মধ্যবয়স্ক লোক, ওই ধরো 50-এর কাছাকাছি বয়স হবে, চুল উস্কো খুস্কো, কেমন যেন হাঁসফাঁস করতে করতে বাগানে ঢুকে এলো। আমি চিৎকার করতে সে দরজা দিয়ে ছুটে পালালো, কিন্তু যাওয়ার আগে দেখলাম তার হাতে ধরে থাকা পোটলা থেকে একটা বই পড়ে গেল মাটিতে। এই সেই বই? হ্যাঁ, দেখো, আমি তো একাই থাকি, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে জড়াতে চাই না, তাই তোমাকে ডেকে সবটা খুলে বললাম আর কি। দাঁড়াও, মিষ্টিগুলো শেষ করে বইটা হাতে নেব। তুমি বলো, লোকটাকে দেখে তোমার কি মনে হলো? দেখো, ওই লোকটা যেভাবে হন্তদন্ত হয়ে একজনের বাড়িতে ঢুকে গেল, অনেকটা পুলিশের তাড়া খেয়ে যেরকম চোর ঢোকে আর কি, ঠিক তেমনই। কিন্তু এই বইটা তো আমার সমস্ত হিসেব গোলমাল করে দিল। বইটা আবার বহু পুরনো, 1850 সালে। তাহলে কোনো অ্যান্টিক জিনিস হতে পারে। এটা আরবি বই। কালকে বইটা পাওয়ার পর আমার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ করেছিল। সেই সময় ইংরেজ শাসন সদ্য শুরু হয়, আবার নানান রকম বক্তব্যও খুলেছে। তাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরবি ভাষা শেখানোর জন্য গল্প আকারে লেখা আর কি এসব। এমন বই জেলার লাইব্রেরি থেকে পুরনো দোকানে একটু খোঁজাখুঁজি করলেই পাওয়া যায়। দেখি একবার। নাও না। হ্যাঁ, আরবি ভাষা খুব একটা বুঝি না, তবে বইটা মূল্যবান কিছু দেখে কিন্তু মনে হচ্ছে না, তবে বেশ পুরনো। তোমার কিন্তু ভাইয়া কাল বিকেলেই আমাকে ফোন করে জানানো উচিত ছিল। দেখো, তুমি একা এত বড় বাড়িতে থাকো, আত্মীয় স্বজন কেউ কোথাও নেই, হতেও তো পারে এই বইয়ের মধ্যে বোমা টোমা কিছু। হ্যাঁ, এটা ভুল হয়েছিল ঠিক, তবে যেহেতু আমি বই ঘাঁটি, তাই বই পড়ার আওয়াজ শুনলেই বুঝতে পারি। বই পড়ার আওয়াজ? সেটা কেমন?
একবার ক্লাস চলাকালীন আমার একজন ছাত্র একটা বইয়ের মধ্যে তার প্রিয়তমার জন্য একটা কানের দুল সেলোটেপ দিয়ে আটকে পাচার করছিল। বইটা হাত ফসকে পড়ে যাওয়ার সময় আমি শব্দ শুনে অনুমান করে বিষয়টা ওই বইটা আমি নিয়ে নিই। পরে অবশ্য আমার অনুমানটা অভ্রান্ত কিনা সেটাই যাচাই করে ফিরিয়ে দিয়েছিলাম। আরে, তোমার এই প্রতিভার কথা তো আগে জানতাম না। আমিও কি জানতাম? বছর কয়েক আগে থেকে লক্ষ্য করছি শ্রবণ শক্তিটা কেমন যেন প্রখর হয়ে গিয়েছে। তাই বইয়ের মধ্যে তেমন কিছু বুঝতে পেরেছিলে কি? মৃত্যুঞ্জয় কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার এক ছাত্র একটা কার্ড নিয়ে ঘরে ঢুকে আসে। রাহুল, এসো। আমি তাহলে যাই। আর মৃত্যুঞ্জয়, তুমি অযথাই চিন্তা করছো। তেমন চিন্তা করার কোনো বিষয় নয়। বইটা তোমার কাছে রাখো, পরে কখনো প্রয়োজন বোধ করলে চেয়ে নেব। অম্বরীশ বেরিয়ে যাওয়ার পর রাহুল একটা কার্ড মৃত্যুঞ্জয়ের হাতে তুলে দেয়। স্যার, আমাদের মুখার্জি বাড়ির পুজো এবার 183তম বছরে পা দিচ্ছে। আপনি প্লিজ চলুন। 183তম বছর মানে 1842 সালের পুজো, তাই তো? হ্যাঁ, সেই সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে যিনি জগদ্ধাত্রী ঠাকুরের অবয়ব সবার সামনে এনে পুজোর প্রচলন করেছিলেন, তার হাত ধরেই এই পুজোর প্রচলন হয়। সবই তো বুঝলাম, কিন্তু রাহুল, আপনার ভালো লাগবে স্যার। আমার বড়দাদু মানুষ খুব ভালোবাসেন, উনিও খুশি হবেন। বড়দাদু মানে আমার দাদুর জেঠতুতো ভাই। বলেছিলাম তো আপনাকে আমাদের পারিবারিক সম্পর্ক। ছোট থেকে বেশিরভাগ সময় আমি বড়দাদুর বাড়িতেই মানুষ হয়েছি। আচ্ছা, তুই এই পুজোর ইতিহাস নিয়ে কি একটা বেশ বলছিলিস? হ্যাঁ, এই যে জগদ্ধাত্রী পুজোটা, এটার না একটা হিস্ট্রি আছে। তান্ত্রিক পণ্ডিত চন্দ্রচূড় তর্ক রত্নচূড়া মুনি এই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। দশমীর দিন তাই মুখার্জি বাড়িতে মায়ের বিসর্জন তো হয়, কিন্তু সারা বছর কাঠামোই পুজো হয়। চন্দ্রচূড় তর্করত্ন চূড়ামণি মানে যিনি জগদ্ধাত্রী মায়ের ধ্যান মন্ত্র লিখেছিলেন? হ্যাঁ স্যার, কিন্তু শুধু জগদ্ধাত্রী মায়ের ধ্যান মন্ত্র লেখেননি, মায়ের অবয়ব, মায়ের পুজো পদ্ধতি সবটাই লিখে গিয়েছিলেন। হ্যাঁ, আমি জানি। 1763 সালের নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করলেও দেবী জগদ্ধাত্রীর রূপ কেমন হবে তা নিয়ে রাজার কাছে সেরকম কোনো ধ্যান ধারণা ছিল না। তাই তিনি কৃষ্ণনগর রাজবাড়িতে মঙ্গল ঘটের মাধ্যমে জগদ্ধাত্রী পুজো শুরু করে। এরপর ওই 1802 নাগাদ কৃষ্ণচন্দ্র রায়ের পুত্র গিরিশচন্দ্র রায় তার সভাপতি বিশিষ্টতান্ত্রিক পণ্ডিত চন্দ্রচূড় তর্করত্ন চূড়ামণিকে অনুরোধ করেন যে দেবীর রূপের সন্ধান করবার জন্য এবং সন্ধান পদ্ধতি থেকে শুরু করে ধ্যান মন্ত্র ইত্যাদি লেখার জন্য। তখন দেবী জগদ্ধাত্রীর ধ্যানে বসেন চন্দ্রচূড়। দীর্ঘ সাধনার পর এক ব্রাহ্ম মুহূর্তে তিনি দেবীর দর্শন পান। এরপর তিনি জনসাধারণের কাছে দেবীর মূর্তি তুলে ধরেন। তিনি জগদ্ধাত্রী পুজোর ধ্যান মন্ত্র থেকে শুরু করে একাধিক মন্ত্র রচনা করেছিলেন। স্যার, আপনি তো সবটাই জানেন দেখছি। তাহলে তো আপনার ভালোই লাগবে আমাদের বাড়ির পুজো। আচ্ছা, একটা কথা বল, তোর বড় দাদুর বাড়ির যে পুজোটা, সেটা ঐতিহাসিক অনেক সাংবাদিক আসেন নিশ্চয়ই ওই পুজোয়। আসলে আমার এসব ভিড় ভাড়টা খুব একটা ভালো লাগে না। পুজো মানে আমি বুঝি নিরালায় পুজো করা, একটু শান্তি আর কি। আসলে স্যার, আমি শুনেছি বুড়ো কর্তা মশাই মানে আমার বড়দাদুর ঠাকুরদা, যিনি আর কি মন্দিরটার প্রতিষ্ঠা করেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন প্রচারের আলো থেকে দূরে যেন রাখা হয় এই পুজোকে। আসলে তিনি বিশ্বাস করতেন দেবদেবীর পুজো যত প্রচারে আসে তত ভক্তি দূরে চলে যায়। সেই সময় থেকেই আমরা আত্মীয় স্বজনরা মিলে ধুমধাম করে পুজো করি। তাছাড়া গ্রামের মানুষজন আসেন। আপনি তো বলেছিলেন পুজোর সময় আপনি বিভিন্ন জায়গায় বেড়াতে চান। এবার না হয় আমার সাথেই শান্তিপুরে চলুন। এমন বেশ তো দূরও নয়, গাড়িতে ঘন্টা দুয়েকের রাস্তা। ঠিক আছে, আমি যাব। এদিককার কিছু কাজ গুছিয়ে নি। কাল তো জগদ্ধাত্রী পুজোর পঞ্চমী, তুই তো বোধহয় কাল যাবি। আজ থেকে তো আবার কলেজ খুলছে, কটা দিন কলেজ করিনি। আমি বরং ওই অষ্টমীর দিন যাবো। বেশ, তবে আপনি কিন্তু দশমীর পর আসবেন, তাহার আগে কিন্তু ছাড়বো না। সে দেখা যাবে।
ঘন্টা দুয়েক পর সকাল 10:30 নাগাদ মৃত্যুঞ্জয়ের মোবাইল ফোনটা বেজে ওঠে। অম্বরীশ ফোন করেছেন। তার অনুরোধে এবং কর্তব্যের খাতিরে মৃত্যুঞ্জয় দুটো ক্লাস সামলে দুপুরবেলায় একবার থানায় যায়। মৃত্যুঞ্জয়ের বিবরণ অনুযায়ী গতকালের আগন্তুকের স্কেচ আঁকা শেষ হতেই থানার একজন অফিসার চিৎকার করে বলে ওঠেন, স্যার, এই লাশটাই তো গতকাল মিস্টার চ্যাটার্জির বাড়ির 3টে গলি পরে পাওয়া গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ স্যার, এখনো লাশ শনাক্ত হয়নি, পড়ে আছে মর্গে। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শুনে মৃত্যুঞ্জয় রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে। যে মানুষটাকে কাল বিকেলে সে সুস্থ স্বাভাবিক দেখেছে, সেই মানুষটাই তার বাড়ি থেকে বেরিয়ে এসে লাশ হয়ে গেছে। এটা সে মানতে পারে না। উত্তেজিত হয়ে উঠে পড়ে বলে, আমি আমি একবার দেখতে চাই, প্লিজ দাদা, আমাকে একবার যেতে দাও। কেন এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ ভাইয়া? তোমার বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে প্রমাণ হয়ে যাবে সে কালকে তোমার বাড়িতে গিয়েছিল চুরি করতে এবং পরক্ষণে বাড়ি থেকে বেরিয়ে তার গ্যাং মেম্বারদের হাতে খুন হয়েছে। ভয় নেই, তোমাকে কোনো ঝামেলা পোয়াতে হবে না। ঝামেলার জন্য নয়, মানবিকতার খাতিরে আমি একবার দেখতে চাই। আর এত জোর দিয়ে কি করে বলছো যে মানুষটা তার গ্যাং মেম্বারদের হাতে খুন হয়েছে বা লোকটা আসলেই চোর ছিল? সবটা শোনার পর এখন তো আবার মনে হচ্ছে যে না, মনে হচ্ছে কেন বলবো, আমি স্থির নিশ্চিত কিছু মানুষ লোকটার পেছনে তাড়া করেছিল বলেই উনি ওরকম উদ্ভ্রান্তের মতন ঘুরছিলেন। হয়তো বিপদ বুঝে জেনে শুনেই আমার বাড়িতে ঢুকে পড়েন। আমি যে তখন তাকে আশ্বস্ত করতাম। আচ্ছা চলো, আগে তো গিয়ে দেখো। হতেও পারে স্কেচে থাকা মানুষটা আর মর্গে থাকা মানুষটা এক নয়। তবে মর্গে গিয়ে চমকপ্রদ কিছু ঘটল না। অফিসারের কথাটাই সত্য প্রমাণ হলো। মৃত্যুঞ্জয় শনাক্ত করল এই সেই ব্যক্তি যে গতকাল তার বাড়ির বাগানে আশ্রয় নিয়েছিল এবং পর মুহূর্তে তার গলা শুনে বাগান থেকে বেরিয়ে যায়। এই সেই ব্যক্তি যার পোঁটলাতে রাখা বইটা এখনো সযত্নে রক্ষিত আছে মৃত্যুঞ্জয়ের বাড়ির আলমারিতে। সর্বদা ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকা মৃত্যুঞ্জয় হঠাৎ উত্তেজিত হয়ে বেশ দৃঢ়তার সঙ্গে বলে বসে, অম্বরীশদা, আমি এর শেষ জানতে চাই। তুমি তদন্তটা করো, অন্তত আমার জন্য করো। তাহলে চিরকাল কিন্তু আমাকে মনস্তাপ নিয়ে বাঁচতে হবে। আচ্ছা আচ্ছা, শান্ত হও ভাইয়া, কলেজে যাও, আমি দেখছি কি করা যায়। ক্লাস করে বিকেলবেলায় বাড়িতে এসেও কিছুতেই স্থির হয়ে বসতে পারছে না মৃত্যুঞ্জয়। অম্বরীশ কলেজে পড়াকালীন তার সিনিয়র ও নিকট বন্ধু হলেও একটা গোপন কথা যে সে বেমালুম লুকিয়ে গেছে, সেটাই তার মনের মধ্যে খচখচ করতে থাকে। বাড়ি ফিরেই তাই সেই বইটা খুলে দেখে। আবার যখন বইটা পড়ছিল তখন এই ধাতব শব্দটা তার কানে বেজেছিল। বইয়ের পাতাটা উল্টাতে উল্টাতে একটা পাতার কাছে এসে মৃত্যুঞ্জয় থমকে যায়। এক ঝলক দেখলে এই পাতাটাকে অন্যান্য পাতার মতোই মনে হবে, কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় এটা এই বইয়ের পাতা নয়। এটাকে আলাদাভাবে পাতার আকৃতি করে পরে সংযোজন করা হয়েছে। এটা আসলে একটা তাম্রপত্র। বিষয়টা ক্রমশ যেন জটলা পাকিয়ে যাচ্ছে। আরবি একটা বই, সেই বইয়ের মধ্যে একটা তাম্রপত্র, আবার সেটাও সাধারণভাবে নেই, এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে এক ঝলক দেখলে কেউ বুঝতেই পারবে না ওটা তাম্রপত্র না পুরনো বইয়ের পাতা। বুদ্ধিটাও বেশ খাসা। প্রথমে তামার পাতাকে পুঁথির পাতার আকারে কেটে নিয়েছে, তারপর মোম আর ধুলো দিয়ে পাতাটাকে পূর্ণ করে রাখা হয়েছে। আমার কানে সেদিন ধাতব একটা আওয়াজ না এলে আমি হয়তো কোনোদিন এই বইটা খুলেও দেখতাম না। সত্যি আগেকার দিনের মানুষ আমাদের থেকে কয়েকশো গুণ বেশি বুদ্ধিমান ছিলেন। কিন্তু তাম্রপত্রতে যে আদপে কি লেখা সেটা তো বুঝতে পারিনি। আবার কাউকে দেখাতেও ভরসা হচ্ছে না। কেন বারবার মনে হচ্ছে ওই তাম্রপত্রটার জন্য এই খুন হয়েছেন ওই ব্যক্তি। উনি হয়তো বুঝে শুনেই আমার বাড়ির নেম প্লেটটা দেখে বাড়ির মধ্যে বইটা ফেলে দিয়ে গিয়েছিলেন, যাতে পরে আমার থেকে ফেরত নিয়ে যেতে পারেন
কিন্তু সেই সময়টা আর তিনি পেলেন না। আরবি বই ও আগন্তুকের মৃত্যুর কথা ভাবতে ভাবতেই কেটে যায় আরও 2 দিন। জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর দিন হঠাৎ যেন ছন্দ পতন হলো। এদিন বিকেলবেলা কলেজের ক্লাস করিয়ে বাড়িতে আসার পথে মৃত্যুঞ্জয় অনুভব করে তার গাড়ির পেছনে আরও 2 গাড়ি তাকে ফলো করছে। সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয় সব সময় আরবি বইটা নিজের সঙ্গে নিয়ে ঘোরে। আজকেও তার ব্যতিক্রম ছিল না, কিন্তু মৃত্যুঞ্জয়ের ষষ্ঠ ইন্দ্রিয় হঠাৎ সজাগ হয়ে তাকে সতর্ক করতে থাকল। এই মুহূর্তে বহরমপুর শহর ছেড়ে না গেলে সেও খুন হয়ে যেতে পারে। মরতে তার ভয় নেই, কারণ এই পৃথিবীতে তার নিজের বলতে কেউ নেই। কিন্তু আগন্তুক সেই লোকটা তার মনের মধ্যে হঠাৎ করে যেন বাঁচার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দিয়ে গেছে। ওই আগন্তুকের মৃত্যুর কিনারা না হওয়া পর্যন্ত সে যেন মরেও শান্তি পাবে না। মহাচালা হলো তো, গাড়ি দুটো পিছু ছাড়ছে না, কি করি? হ্যাঁ, উপায় একটা আছে। গাড়ির মধ্যে তো সবসময় একটা শার্ট প্যান্ট, প্রয়োজনীয় জিনিসপত্র আর ওষুধ থাকেই। এখন যদি গাড়িটা একটা নো পার্কিং জোনে দাঁড় করিয়ে গাড়ি ভাড়া করে বেরিয়ে যায়, অম্বরীশ তাকে ফোন করে বলে দিলেই থানায় গাড়িটা নিয়ে চলে আসবে। পরে ফাইন চার্জ দিয়ে নিয়ে যাবো। কিন্তু এই বিকেলে যাবই বা কোথায়? হঠাৎ করে মৃত্যুঞ্জয়ের মাথায় আসে রাহুলের কথা। নদিয়ার শান্তিপুর বহরমপুর থেকে বেশি দূর নয়। এই সময় বেরিয়ে পড়লে ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাবে। কাল তার ক্লাস নেই, আর পরশু কলেজ ছুটি, অসুবিধে বিশেষ হবে না। সেই ভেবে মৃত্যুঞ্জয় একটা গাড়ি চালককে ফোন করে পরিকল্পনা মাফিক কাজ করল। আর রীতিমতো নাস্তানাবুদ হয়ে মিস্টার অম্বরীশ রায়ের পুলিশের হাতে ধরা পড়ল ওই 2 গাড়ির সওয়ারিরা। তবে পেটে আর পিঠে কিল মেরেও তাদের মুখ খোলানো গেল না। অন্যদিকে অষ্টমীর সকালের বদলে সপ্তমীর বিকেলেই তার পছন্দের স্যার বাড়িতে আসছে শুনে রাহুল তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আরও বেশি খুশি হয়েছে রাহুলের বড় দাদু, মানে জগদ্ধাত্রী ভবনের কর্তা পরাশর মুখার্জি। পুজো বাড়ির মধ্যেও গৃহকর্তার সেই আন্তরিক আহ্বান মৃত্যুঞ্জয়ের হৃদয়ে জায়গা করে নিল। এসো বাবা, তুমি আমার মেজো খোকার বয়সী হবে, তাই নাম ধরে ডাকছি। নিশ্চয়ই কাকাবাবু, আমি এতে বেশ খুশি হলাম। আপনি আজ্ঞে করলেই বরং দুঃখ পেতাম। আমি রাহুলের মুখে তোমার অনেক নাম শুনেছি। তুমি বাংলা সাহিত্যের ইতিহাস পড়াও, একদম গল্পের মতো তুমি ইতিহাসকে সাজিয়ে দাও ছেলেপুলেদের সামনে। আসলে কি জানো, আজকালকার ছেলে মেয়েরা তো ইতিহাস জানতেই চায় না। এই আমারই দেখো, 2 ছেলে 1 মেয়ে, বড়র 2 ছেলে আর মেজর 1 ছেলে, 1 মেয়েও আছে। মেয়ের ঘরে আবার 1 নাতি। কাউকে যদি বসিয়ে বলি বস আর এই বাড়ির পুজোর ইতিহাসটুকু শুনে নে, শুনতেই চায় না। তবে কলেজে তোমার ক্লাস করার পর থেকেই রাহুল এইসব বিষয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে দেখছি। তখনই আমি বুঝেছিলাম তুমি জ্ঞানের আধার। তেমন কিছু নয় কাকাবাবু, চেষ্টা করি ইতিহাসকে একটু সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে। আচ্ছা, দাদাদের তো দেখলাম মন্দিরে, বৌঠানরা পুজোর কাজে ব্যস্ত, আর আপনার নাতি নাতনিদেরও মন্দিরের দালানে দেখেছি, কিন্তু আপনার যে মেয়ে আর মেয়ের ছেলের কথা বলছেন তাদেরকে তো দেখলাম না। মেয়ে বাপের উপর অভিমান করে আসেন, নাতিও মেয়ের সঙ্গে শ্বশুর ঘরে আছে। তবে জামাই আমার বেশ ভালো, সে এসেছে, দাঁড়াও ডাকছি। মহিতোষ বাবা। হ্যাঁ বাবা, ডাকছিলেন? বলুন। দিদি এলেন না? আর বলবেন না দাদা, বাবা আদর দিয়ে একেবারে মাথায় তুলে রেখেছে তাকে। প্রতি বছর পুজোয় তার কিছু না কিছু চাই। এবছর বাবার কাছে জগদ্ধাত্রী ভবনের পাশে যে পুরনো দোতলা বাড়িটা আছে সেটা আবদার করেছিল।
বাবা দিতে রাজি হলেন না। অবশ্য বাবা উচিত কাজই করেছেন, দাদাদের বঞ্চিত করে মেয়েকে প্রশ্রয় দেওয়া ওনার উচিত নয়, তাই তার গোসা হয়েছে। আসলে কি জানো তো, ছোট মেয়েটা যখন ওই 10 বছর, তখন ওর মা মারা যায়। মেয়ের মুখের কথা আমি কোনোদিন ফেলি। আমাদের বংশে সেই প্রথম ভালোবেসে বিয়ে করেছে। তবে মহিতোষকে তো দেখছো, পছন্দটা মেয়ের মন্দ নয়। মেয়েকে একখান বাড়ি দিতে আমার কোনো আপত্তি ছিল না। তবে যে বাড়িটি সে চাইছে তার একটা আলাদা ইতিহাস আছে। আমার ঠাকুরদা। হঠাৎ করে ঘরের ভেতর থেকে একটা হই হট্টগোলের চিৎকার শোনা গেল। পরাশর বাবু, মহিতোষ, মৃত্যুঞ্জয় ও রাহুল দৌড়াতে দৌড়াতে জগদ্ধাত্রী ভবন থেকে বেরিয়ে দেখতে পেল মুখার্জি ভিলার সামনে সবার জটলা। জটলা পেরিয়ে একটু এগোতেই ওরা দেখতে পেল একজন বয়স্ক বৃদ্ধা মাটিতে একটা শিলার ওপর পড়ে আছেন। তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। পরাশর বাবুর মেজ ছেলে বললেন, বাবা, বুড়িমা মনে হচ্ছে এই বাড়িতে ধূপ দেখাতে এসেছিল। অন্ধকারে বুঝতে না পেরে কিছুতে হোঁচট খেয়ে পড়ে যান, আর তারপরে শিলাতে মাথা ফেটে গেছে। আমি কত সাবধান করেছি, আমার কথা শুনলে তো? মেজগিন্নি কাঁদতে কাঁদতে বললেন, বলছি একবার একটু ভালো করে দেখো না নারীটা, তোমার তো ভুলও হতে পারে। কোলাহলের মধ্যে এতক্ষণে কথা বললেন বড় কর্তার বড় গিন্নি। না মেজ বৌমা, আমিও তো নাড়িতে হাত দিয়ে দেখলাম। তুমি কি সত্যি বুড়িমা? ঠাকুরপুর কথাই কি ঠিক তবে? হ্যাঁ বাবা, আপনি চাইলে ডাক্তার ডাকিয়ে আনতে পারেন, তবে তবে তার বিশেষ প্রয়োজন নেই। বুড়িমার দেহে আর প্রাণ নেই। মা, তুমিও তোমার এই বুড়ো বাপকে একা করে চলে গেলে? মহিতোষ পরাশর বাবুকে ধরে ঘরের ভেতর নিয়ে গেলেন। রাহুল মৃত্যুঞ্জয়ের কাছে এসে বলল, স্যার, স্যার, আপনি কিছু ভাবছেন কি? কিছু বললে রাহুল? আপনাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে স্যার। আসলে গত কয়েকদিন ধরে আমি যেখানেই যাচ্ছি সেখানে মৃত্যুর ছায়া পড়ছে। কার্যকর সূত্র করার পরেও এই বিষয়গুলো আমার মনকে দুর্বল করে দিচ্ছে। দেখো, আমি বিকেলে এলাম আর রাত্রের মধ্যে কি ঘটনাই না ঘটে গেল। আচ্ছা, তোমাদের পুজোর তাহলে কি হবে এবার? অসহ্য পড়ে গেল তো। স্যার, আসলে এই বুড়িমা আমার বড় দাদুর ধাইমা ছিলেন। সেই হিসাব থেকে দেখতে গেলে রক্তের সম্পর্ক না থাকায় কোনো অসুখ আমাদের হয় না। তবে এই বুড়িমার মুখার্জি পরিবারের খুব কাছের একজন মানুষ। বুড়িমার নিজের বলতে কেউ নেই, শুধুই এক ছেলে ছাড়া। তবে সেই কি মুখাগ্নি করবে? না, কারণ গত চতুর্থী থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃতীয়ার দিন দুপুরে তাকে দেখা গিয়েছিল শেষবারের মতো। এবার হয়তো পণ্ডিতদের থেকে বিধান নিতে হবে কে মুখাগ্নি করবে। বড়দাদু তো মুখাগ্নি করতেই পারবেন না, কারণ বুড়িমা আর তার ছেলে সুখ কাকা দুজনেই বড়দাদুর খুব কাছের ছিলেন। আগেকার দিনে সেই জমিদারের পিছু পিছু দুজন রক্ষী থাকতো না, এনারাও ঠিক তেমনই ছিলেন। পঞ্চমীর দিন এসে আমি যখন জানতে পারি সুখ কাকাকে পাওয়া যাচ্ছে না, তখন থেকেই দেখছি বড়দাদু আর বুড়িমার মুখ ভার। কেউ মুখ ফুটে বলছেন না, কিন্তু দুশ্চিন্তায় তাদের মুখ ভর্তি। আচ্ছা, ওই সুকদাদা কি অবিবাহিত? হ্যাঁ। তৃতীয়ার দিন দুপুরে তাকে শেষ দেখা গিয়েছে বললে। সে কোথায় যেতে পারে বলে অনুমান? না মানে জানলে খবর দেওয়া যেতে পারে আর কি। আসলে এই ব্যাপারটা না বড়দাদু আর বুড়িমা জানতেন, আমরা ঠিক জানি না। বড়দাদু একটু সামলে উঠুক, আপনি বরং বড়দাদুর সাথে একটু সরাসরি কথা বলে নেবেন। আচ্ছা রাহুল, সুকদাদার কোনো ছবি তোমার কাছে আছে? হ্যাঁ, ফোনে রয়েছে। গত বছরে পুজোতে একসঙ্গে ছবি তুলেছিলাম, দাঁড়ান দেখাচ্ছি। রাহুল তার ফোনটা খুলে ছবি খুঁজতে থাকে। অন্যদিকে মৃত্যুঞ্জয় তখন মনে মনে ভাবতে থাকে, কেন বারবার একটার পর একটা জটিলতায় সে ফেঁসে যাচ্ছে। প্রথমে একজনের খুন, তারপর তাকে খুনের চেষ্টা। এখানে এসে সন্ধেবেলায় মা জগদ্ধাত্রীর মুখ দেখে সে একটু নিশ্চিন্ত হয়েছিল, কিন্তু না, এখানেও সেই মৃত্যু তার পিছু পিছু ধাওয়া করেছে। সত্যি কি এইসব মৃত্যু কাকতালীয়,
নাকি তাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে কোনো অদৃশ্য সুতোর জাল, যা সে নিজেও বুঝতে পারছে না। ভাবনা চিন্তায় হঠাৎ ছেদ পড়ল। হঠাৎ তার চোখ গেল মুখার্জি বাড়ির জানালার দিকে। চোখে রোদ চশমা দিয়ে মুখোশ পরা কেউ একজন বন্দুক তাক করে রেখেছে তার উদ্দেশ্যে। মৃত্যুঞ্জয় মাথাটা নামিয়ে নিতেই একটা গুলির শব্দে রীতিমতো কান ফেটে গেল। স্যার, আপনি ভয় পেয়ে গিয়েছেন? ওটা তো মেজর জেঠুর মেয়ে রিমলি। ওর 10 বছর বয়স। রিমলি? হ্যাঁ, আসলে এটা আমাদের বংশের বহু পুরনো নিয়ম। বংশের বয়সজ্যেষ্ঠ কারোর মৃত্যু হলে বাড়ির ছোট মেয়ে আকাশের উদ্দেশ্যে একটা গুলি ছোড়ে। মেয়ে গুলি ছোড়ে? রিমলিকে তো একটু আগে দেখলাম না। কিন্তু জানালার কাছে যে দাঁড়িয়েছিল, কেন জানি না মনে হলো তার উচ্চতা আর রিমলির উচ্চতা এক নয় মোটেই। ঠিক বুঝলাম না, আপনি কি বলছেন স্যার? আচ্ছা, আপনি সুখ কাকার ছবি দেখতে চেয়েছিলেন না? এই দেখুন। চোখের সামনে মৃত মানুষকে ফিরে আসতে দেখলেও বোধহয় মৃত্যুঞ্জয় এতটা অবাক হতো না যতটা অবাক মৃত্যুঞ্জয় হলো সুখদেবের ছবি দেখে। এই সুখদেব তার বাড়ির আগন্তুক, বহরমপুর থানার মর্গে যার শরীর এখনো পড়ে রয়েছে। হঠাৎ করে 2-2 4 হয়ে গেল মৃত্যুঞ্জয়ের কাছে, আর অমনি তার মাথাটা ঘুরে গেল। রাহুল তাকে ধরে নিল। স্যার, রাহুল, তোকে কতগুলো কথা বলছি যেটা এক্ষুনি তোর বড় দাদুকে গিয়ে জানানো প্রয়োজন, আর কতগুলো কথা তোকে বলবো যেটা শুধু তোর আর আমার মতেই থাকবে। তুই আমার প্রিয় ছাত্র, তাই তোকে বিশ্বাস করে এই কথাগুলো আমি বলছি। স্যার, বড়দাদু বলে গুরুর কথা সবসময় মানতে হয়। আপনি বলুন, আমি শুনছি। মৃত্যুঞ্জয় গত কয়েকদিন ধরে তার সঙ্গে ঘটে চলা সমস্ত ঘটনার কথা সংক্ষেপে রাহুলকে খুলে বলল। সব শুনে রাহুল বিজ্ঞের মতো ঘাড় নেড়ে বলল, স্যার, আপনার অনুমান যথার্থ। আমারও মনে হচ্ছে সুখ কাকার মৃত্যু, বুড়ি মায়ের মৃত্যু সবকিছুই একে অন্যের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি চিন্তা করবেন না স্যার, আপনি আমাকে বিশ্বাস করে যা বললেন তা আমি কাউকেই কিচ্ছু বলবো না। কিন্তু এখন বড়দাদুকে সুখ কাকার মৃত্যুর খবরটা দিতেই হবে। মা ছেলে দুজনকেই একসঙ্গে হয়তো দাহ করতে হবে। আপনি আপনার বন্ধুর সঙ্গে থানায় দেখা করতে গিয়ে সবটা জানতে পেরেছেন, এমনটাই বলবো আমি সবাইকে। আসছি আমি। রাহুল ছুটে গিয়ে পরাশর বাবুকে সবটা বলতেই বাড়িটা পুরো থমথমে হয়ে গেল। সে রাত্রি বহরমপুর থেকে সুখদেবের মৃতদেহ আনানোর ব্যবস্থা করা হলো, আর সব কাজ মিটতে মিটতে রাত 1টা বাজল। রাত্রিবেলায় জগদ্ধাত্রী ভবনের বাড়ির মেয়েরা ছাড়া পুরুষ বলতে ছিল একমাত্র মৃত্যুঞ্জয় আর রাহুল। মৃত্যুঞ্জয় আর রাহুল বাড়ির মন্দিরের সামনে একটা চৌকি পেতে তার উপর বসে গল্প করছিল। রাহুল, তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা হয়েছে? হ্যাঁ, রিমলিকে জিজ্ঞেস করেছিলাম, ও তো বলছে বন্দুকটা ওই চালিয়েছে, কিন্তু ওর মুখ দেখে মনে হলো না ও কিছু লুকোচ্ছে। আমার মনে হয় বাচ্চা মেয়ে তো, হয়তো ভয়ে। ভয় নয়, ভালোবাসায়। মানে? তুই যখন কাকাবাবুর কাছে ঘরে গেলি, আমি তখন মুখার্জি ভিলার ঠিক যে জানালার নিচে দাঁড়িয়ে রিমলি বন্দুক চালিয়েছে সেখানে গিয়েছিলাম। সেখানে একটা চকলেটের খাম পড়েছিল, আর ধুলোর মতো 4টে পায়ের ছাপ ছিল। একজোড়া ছাপ রিমলির খালি পায়ের, আর একজোড়া পায়ের ছাপ বড় সাইজের বুট জুতোর। তার মানে স্যার, কেউ রিমলিকে চকলেটটা দেয় আর বন্দুকটা চেয়ে নেয় তার বদলে, আর সে আপনাকে জানলার বাইরে থেকে টার্গেট করে। আপনি যাতে বুঝতে না পারেন সেই কারণে চোখে একটা রোদ চশমা পড়েছিল আর মুখে একটা মুখোশ ছিল। কিন্তু আপনার কথা এবং বর্ণনা অনুযায়ী যদি সত্যিই লোকটার মুখে মুখোশ এবং চোখে রোদ চশমা থাকে, তাহলে তো রিমলিরও জানার কথা নয় মানুষটাকে। ঠিক, আমার কি মনে হচ্ছে জানিস তো, এইসব ঘটনার পেছনে এই বাড়ির ইতিহাস রয়েছে। এমন কিছু একটা ইতিহাস রয়েছে যা আমরা কেউ জানি না।
আরে মেজো বউঠান আসুন। ভাই, তোমরা তো অনেকক্ষণ এখানে বসে গল্প করছো, তাই ভাবলাম একটু চা নিয়ে আসি। রাত হয়েছে, তাই একটু লেবু চা করে আনলাম। আপনি তো দিদির উপযুক্ত কাজই করেছেন, রেখে দিন। বলছি বাড়ির ছেলে মেয়েরা কিছু খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। খালি আমার মেয়ে রিমলিটাই কিছু খেতে চাইছে না, খালি বলছে পেট ভার। অথচ দুপুরের পর তো সেভাবে কিছু খায়ও নি। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসি। মৃত্যুঞ্জয় আর রাহুল চায় চুমুক দেওয়ার কিছুক্ষণ পরেই তাদের দুজনের চোখেই ঘুম চলে আসে। দুজনেই ঘুমে ঢুলে পড়ে। এমনকি সেই রাত্রে দাহকার্য শেষ করে বাড়ির পুরুষেরা বাড়িতে ঢুকলেও তাদের ঘুম ভাঙে না। বাড়ির মেয়েরা স্নেহবশত তাদের না ডেকে চৌকির চারধারে একটা মশারি টাঙিয়ে দেয়। কিন্তু সকাল হতেই জগদ্ধাত্রী ভবনে আবার হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। একটার পর একটা যে কি অঘটন ঘটছে বলো দেখি দিদি। যা বলেছিস মেজো, আর এত সবকিছুর মধ্যে দেখো ননদিনী একবারও এলো না। মুখার্জি ভিলাটা তার নামে লিখে না দেওয়ায় তার নাকি গোসা হয়েছে, তা বলে বুড়িমার শেষ মুখটাও একবার দেখতে আসবে না? এই চুপ কর, রাহুল আর মৃত্যুঞ্জয় ভাইয়ের ঘুম ভেঙেছে। কি ভাই, ঘুম হলো? কাল বড় ক্লান্ত ছিলে তাই না? হ্যাঁ, আপনি চাটা দিয়ে গেলেন, তারপরেই ঘুম চলে এলো। চা খেলে তো মানুষের ঘুম ছুটে যায়, তোমার আবার ঘুম চলে আসে। তা বেশ। বাড়িতে কি হয়েছে মেয়জেটি? সবাই মন্দিরের মধ্যে ঢুকছে কেন? দেবীর পুজো কি শুরু হয়ে গেছে? ভাই, কাল রাত্রে কি এ বাড়িতে চোর এসেছিল? কি চুরি হয়েছে? ওই কয়েকটা থালা বাসন আর মন্দিরের উত্তর দিকের দেয়ালটা ভেঙে রেখে গেছে, হয়তো পালানোর জন্য। বাবা তাই জন্য লোকজন ডেকেছেন তড়িঘড়ি সব ঠিক করার জন্য। এত কিছু থাকতে হঠাৎ মন্দিরের দেওয়াল ভাঙলো কেন? ঠিক সেই সময় মৃত্যুঞ্জয়ের ফোনটা বেজে উঠল। অম্বরীশ ফোন করেছে। আমি এমনটা অনুমান করেছিলাম। এমনটা হবে ভেবেই আমি এক বন্ধুর মাধ্যমে কলেজ স্ট্রিট থেকে পুরনো বেশ কয়েকটি আরবি বই কিনে তাকে সাজিয়ে রেখেছিলাম। মানে আর কিছুই নয় অম্বরীশ দা, খুন থেকে চুরি সব ওই বইয়ের জন্যই। তোমাকে আগে বলিনি, এখন বলছি। ওই বইটা কোনো সাধারণ বই নয়। বইয়ের মধ্যে একটি তাম্রপত্র রয়েছে, সেখানে সাংকেতিক ভাষায় কিছু লেখা আছে। সে ভাষার মানে আমি উদ্ধার করতে পারিনি এখন। তবে আমার ধারণা আমাকেও যে খুন করবার জন্য কিছু মানুষ আমার পিছু নিয়েছিল, তা ওই বইয়ের জন্যেই। অম্বরীশ আর মৃত্যুঞ্জয়ের কথা বলার মাঝখানেই রাহুল ছুটতে ছুটতে এলো। স্যার, আপনার ব্যাগটা কোথাও খুঁজে পাচ্ছি না। মনে হয় চুরি হয়ে গেছে। মনে হচ্ছে দামি কিছু ছিল। অম্বরীশ দা, আসল বইটাও এখান থেকে চুরি গিয়েছে। চিন্তা করো না, আসল জিনিসটা চুরি যায়নি, সেটা আসল জায়গাতেই রয়েছে। নিশ্চিন্তে থাকো। যাই হোক, তাম্রপত্রের ছবি আমি তুলে তোমাকে পাঠাচ্ছি, দেখো যদি পড়ে কিছু উদ্ধার করতে পারো। ফোন কাটার পর মৃত্যুঞ্জয় আর এক মুহূর্ত দেরি না করে সোজাসুজি চলে গেল পরাশর বাবুর ঘরে। কাকাবাবু, আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, সেটা না বললে অনেক দেরি হয়ে যাবে। বলো বাবা। রাহুল আপনাকে কাল যা কিছু বলেছে তা সবটা সত্যি নয়, আরও কিছু আছে যা আমি কাল গোপন করে গিয়েছিলাম। আসল শুকদাদা মারা যাওয়ার আগে 1850 সালের একটি আরবি বই আমার কাছে দিয়ে যান। সেই বইয়ের পাতার মধ্যেখানে আমি একটা তাম্রপত্র পেয়েছি, যার মধ্যে কিছু গোপন কথা লেখা রয়েছে। তবে আমার অনুমান তাম্রপত্রটি আরও পুরনো, 1840-42 সালের সমসাময়িক। পরবর্তীতে তাম্রপত্রটিকে বইয়ের মধ্যে লুকিয়ে রাখা হয়। সেই লেখার মানে আমি বুঝতে পারিনি, কারণ তা আরবিতে লেখা। আমি তাই আমার বিশ্বস্ত এক বন্ধুকে সেই লেখার ছবি তুলে পাঠিয়েছি, হয়তো আজকালের মধ্যেই সে মানে পাঠিয়ে দেবে। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি বিশেষ কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। তবে জগদ্ধাত্রী ভবনের মন্দিরে দেওয়াল ভাঙা কোনো চোরের কাজ নয়।
যেন বিশেষ কোনো অভিপ্রায়? আপনি সবটা খুলে বললে আমি আপনাকে সাহায্য করতে পারবো। সবটা খুলে বললে তো প্রথম থেকেই বলতে হয়। শোনো তবে, আমার দাদু বরদাচরণ মুখার্জি ছিলেন চন্দ্রচূড় তর্করত্ন শিরোমণির অভিন্ন হৃদয় বন্ধু। তান্ত্রিক পণ্ডিত চন্দ্রচূড়ের নির্দেশে আমাদের বাড়িতে পুজো শুরু হয়। এই যে জগদ্ধাত্রী ভবন দেখছো, তা আমার বাবার আমলে তৈরি, কিন্তু আমার বাবা বা আমার দাদুর আমলে আমরা সবাই মুখার্জি বিলাতে থাকতাম। কিন্তু একটা ভূমিকম্পে বাড়িটার বিশেষ ক্ষয়ক্ষতি হয়। তখন আমার বাবা বাড়িটাকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে চলে আসেন। কিন্তু বাড়ির পরিত্যক্ত করার সময় তিনি আমাকে জানিয়ে দেন, এই বাড়ির দেখভাল করা হবে বংশ পরম্পরার, অর্থাৎ আমি, তারপর আমার ছেলেরা। আমি তখন অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাঙাচোরা বাড়ি আবার কি দেখভাল করব? বাবা বলেছিলেন, এইটা যেন ভাঙাচোরা অবস্থাতেই থাকে, আর সেটা থেকেই দেখভাল করতে হবে। টাকার জন্য চিন্তা করো না, সেই টাকা আমি রেখে যাব। তুমি শুধু তোমার ছেলেদের সেই মতো নির্দেশ দিও। এই কারণেই বোধহয় আপনি আপনার আদরের মেয়েকে এবারে লিখে দেননি। ঠিক তাই, বাবার আদেশ ছিল বলেই ওই বাড়িটি আমি মেয়েকে লিখে দিইনি। আচ্ছা, বলছি, আপনি আপনার বাবার মুখে কিছু তো শুনেছেন পণ্ডিত চন্দ্রচূড় সম্পর্কে, অথবা আপনার দাদু সম্পর্কে, সেটা যদি বলতেন। হ্যাঁ, আমি আমার বাবার মুখে যতটুকু শুনেছি, পণ্ডিত চন্দ্রচূড় ধ্যানে বসে জগদ্ধাত্রী দেবীর দর্শন পান এবং তারপর তিনি দেবীর পূজা পদ্ধতি, মন্ত্র ইত্যাদি লেখেন। কিন্তু যে বিষয়টা অনেকেই জানে না, তা হলো চন্দ্রচূড়ের তপস্যায় তুষ্ট হয়ে দেবী তাকে বেশ কিছু সোনার মোহর দান করেছিলেন সাধককে পরীক্ষা করার জন্য। সাধক চন্দ্রচূড় ছিলেন নির্লোভ, তাই স্বাভাবিকভাবেই তিনি তা নিতে চান। দেবী তখন তাকে বলেন, চন্দ্রচূড় যেন এই ধন সম্পদ কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রাখেন। অদূর ভবিষ্যতে যোগ্য কোনো ব্যক্তি তা খুঁজে পাবে এবং লোকের হিতে তা ব্যবহার হবে। এই গুপ্তধন লোকানোর কাজে আমার দাদু সহায়তা করেছিলেন পণ্ডিত চন্দ্রচূড়কে, কিন্তু কিভাবে সেই গুপ্তধনের হদিশ মিলবে তা আমার দাদু আরবি ভাষায় লিখে গিয়েছিলেন। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে এই বিপুল গুপ্তধনের বিষয় আপনি, বুড়িমা আর সুকদাদা বাদে কেউ জানতো না। সুকদাদা একদিন আপনাকে এসে জানাই, বহরমপুরে কোনো একজন জ্ঞানী মানুষ আছেন যিনি এই আরবি ভাষার ব্যাখ্যা করে দিতে পারবে, আর তাতে রাজি হয়ে আপনি সুকদাদাকে বইটা দেন, তাই তো? সেটাই আমার ভুল ছিল। সুখ ছিল খুব বুদ্ধিমান। প্রথমে আমি ভেবেছিলাম পুরো বইটাই বোধহয় গুপ্তধনের সংকেত, কিন্তু ও বেশ কয়েক সপ্তাহ ধরে বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে বুঝতে পারে বইয়ের সমস্ত পাতার মধ্যে একটি পাতা আলাদা ও সব থেকে পুরনো। সবটা জেনে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল, সত্যি যদি এই গুপ্তধনের হদিশ মেলে, তবে দেবীর ইচ্ছা অনুযায়ী লোক গীতে, মানে ক্যান্সার হাসপাতালের তৈরি, সেই টাকা আমি দিয়ে দেব। কিন্তু এই করতে গিয়ে দুজন মানুষকে হারালাম। সুখের খোঁজ না পাওয়া যাওয়ায় সইমা দুশ্চিন্তায় থাকতে লাগলো। তাই বলে যে চিন্তায় চিন্তায় মানুষটা চলেই যাবে, তা বুঝতে পারিনি। বাবা, তুমি আমার ছেলের বয়সী, আমি তোমাকে বলছি এই সব নিয়ে, আর ঘেটো না। কে কে ওখানে? পড়াশোনার মৃত্যুঞ্জয় যখন কথা বলছিল, ঠিক সেই সময় দরজার কাছে পর্দার ওপরে কোনো একটা মানুষের ছায়া দেখে মৃত্যুঞ্জয় সন্দেহ হয়। কিন্তু মৃত্যুঞ্জয় ঘর থেকে বেরোনোর পর একটা ভাঙা ফুলদানি ছাড়া আর কিছুই পায় না। ভাঙা ফুলদানিটা হাতে নিয়ে মৃত্যুঞ্জয় রাহুলকে ফোন করে।
রাহুল, তোর বড় দাদুর ঘরে একবার আয়, জরুরি কথা রয়েছে। মিনিট 7 পর রাহুল এলে মৃত্যুঞ্জয় বলে, আমি তোর বড় দাদুর সাথে কিছু গোপন কথা বলছি, তুই বাইরে পাহারা দে, এটাই তোর কাজ। মনে থাকবে? আমি ঘরে ঢুকলাম। কেউ কি এসেছিল? ফুলদানিটা ভাঙা? আরই পাত ছিল। আমি কে বলে ছুটে যেতেই দেখি হাওয়া। স্যার, বেশ রহস্য রহস্য গন্ধ আছে কিন্তু ব্যাপারটায়। সে আর বলতে, জোড়া খুন। চোরা খুন মানে? পরে বলবো, এখন তুই ঘরের বাইরেটা দেখ। আমি ভিতরে গেলাম। কাকাবাবু, আসছি। হ্যাঁ, এসো এসো। কে ছিল বলো তো? যে শুকদাদাকে মেরেছে, বুড়িমা তাকে দেখে ফেলেছিল বলে বুড়িমাকেও খুন করতে হলো। আমার কাছে গুপ্তধনের সূত্র রয়েছে, আর সেটা বুঝেই সে আমার উপরেও অ্যাটাক করেছে। তুমি কি বলছো মৃত্যুঞ্জয়? সইমার মৃত্যুটা স্বাভাবিক নয়? না, আজ তো অষ্টমী, আশা করছি কালকের মধ্যে সবটা পরিষ্কার হয়ে যাবে। মৃত্যুঞ্জয় ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে ঝড়ের গতিতে ঘরে ঢুকলো মেজো কর্তা। তারপর শুরু করলো প্রশ্নবাণ। বাবা, এইসব কি শুরু করলে বলো তো? কি? আরে যাকে তাকে ঘরে এনে পারিবারিক ইতিহাস বলছো? তুমি কি আমার ঘরে একটু আগে আড়ি পেতেছিলে? আরে আড়ি পাতা ছাড়া আর কি উপায় বলো? নিজের ছেলেদের তো তুমি কখনো কিছু বলো না, তাই আমরা যেটুকু শুনতে পাই ওই আড়ালে আবডালেই শুনতে পাই। গুপ্তধনের যে একটা ব্যাপার এই বাড়িতে রয়েছে তা তো কারো অজানা না, কিন্তু তুমি শেষমেশ বাড়ির সমস্ত গুপ্তধন এটা বাইরের লোককে দেবে বলে ঠিক করে রাখলে। আরে তুমি তো জানো আমার মাথায় কত দেনা। আমিও তো তোমাকে বলেছি মেজো কোকা, লটারি জুয়া খেলে সব পয়সা নষ্ট করার জন্য আমি একটা টাকাও দেব না। বাবা, বাবা, আমি তোমার ছেলে। প্রয়োজনে তোমাকে ত্যায্য করব, তবে আমার নাতি নাতনিদেরও কিছু দেব, চিন্তা করো না। এখন এসো, আর যাওয়ার আগে গেটটা ভিজিয়ে দিয়ে যাও। সিংহস্কন্ধাদি সংরূঢ়া নানা লস্কর ভূষিতম চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞ প্রভৃতিনিম শঙ্খ সার্গ সমাযুক্ত বাম পানিদয়ানিতাং চক্রঞ্চ পঞ্চবাণঞ্চ ধারয়ন্তীঞ্চ দক্ষিণে রক্তবস্ত্র পরিধানং বালার্ক সদৃশিতনু নারদাদয়ী মুনিকন্যে সেবিতাং ভবসুন্দরী ত্রিবলীয়পেত নাভিনাল মৃণালিনী রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সম্মনিতে প্রফুল্ল কমলারুরাং ধায়ং ভব কোহিনীম জগধাত্রী দুর্গায় নমঃ। বাহ, কি চমৎকার কণ্ঠ আপনার! এই মন্ত্রটি তো পণ্ডিত তান্ত্রিক চন্দ্রচূড় লিখেছিলেন শুনেছি। বামন তো আমরাও, তবে আপনার ওপর দেবীর কৃপা আছে বলতেই হয়। আচ্ছা, দেবী জগদ্ধাত্রীর এই ধ্যান মন্ত্র এভাবে পাঠ করতে কার কাছে শিখলেন বলুন তো? আমার বাবার কাছ থেকে, আর আমার বাবা শিখেছিলেন তার বাবার কাছ থেকে। আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা বলছি, আপনার ব্যাগ থেকে ঠিক কি খোয়া গিয়েছে? মানে আপনি তো আমাদের বাড়ির অতিথি, তাই জিজ্ঞেস করছি আর কি। আমাদের তো উচিত ক্ষতিপূরণ করে দেওয়া। সব জিনিসের রীতিপূরণ হয় না বড় দাদা, আপনি বরং আরবি বইটা ফেরত দিন। তাম্রপত্রটা ওর মধ্যেই রাখতে হবে তো। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন কি? যেটা সত্যি, মেজো বৌঠানের লেবু চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আপনি তো আমার ব্যাগ থেকে আরবি বইটা সরিয়েছেন, কিন্তু তাম্রপত্রটা তো ওখানে নেই। কেন করলেন এমনটা? মৃত্যুঞ্জয়ের সরাসরি জেরার মুখে পড়ে রীতিমতো অপ্রস্তুত হয়ে গেল পরাশর বাবুর বড় ছেলে। বানিয়ে বলার মতো কথা যেন খুঁজে পেল না সে। একটু থেমে বলল, আমি যে আপনার ব্যাগ থেকে বই সরিয়েছি তার প্রমাণ? আপনার পান খাওয়ার অভ্যেস, পানের পিক আমার ব্যাগের কাছ থেকে পাওয়া গিয়েছে, অথচ আমার ঘরে কারোর যাওয়ার কথা নয়, কারণ সবাই জানে আমি সে রাত্রে দালানে শুয়েছিলাম।
সকালবেলা রাহুল দরজা খোলে, তাকে ঘরে ঢুকেই ব্যাগ খোলা, তখন সে ছুটতে ছুটতে এসে আমাকে জানায়। তখন বলুন কি বলবেন? আসলে আপনার উপর আমার কোনো রাগ নেই। বাবা কোনোদিন গুপ্তধনের বিষয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে না, সব কথা বুড়িমা আর ওই সুখ দাদার সঙ্গেই বলেন। আমরা যেটুকু আড়ালে আপনাদের থেকে শুনতে পাই সেটুকুই। আপনি আসার পর আমার মেজো ভাইয়ের মুখ থেকে জানতে পারলাম আপনাকে সমস্ত গুপ্তধন দান করবে বলেই নাকি ডেকে আনা হয়েছে। তাই আপনার ব্যাগটা খুঁজতে গিয়েছিলাম, আর ওই ব্যাগের মধ্যে বইটা ওইটাই পেয়ে ওই সরিয়ে নিয়ে আসি আর কি। কিন্তু তাম্রপত্র সেটা তো কোথাও পাইনি। বুঝলাম, কিন্তু মন্দিরের দেওয়াল কেন ভাঙলেন? দেখুন, এমন অকাজ করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। মন্দিরের দেওয়াল আমি ভাঙিনি, শুধু পারিবারিক গুপ্তধনের কারণেই আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাগে হাত দিয়েছিলাম। আর মেজ বৌমা যখন চা বানাবে তখন আমার স্ত্রীকে দিয়ে ঘুমের ওষুধের গুঁড়ো আপনাদের চাতে মেশানো করায়। যদিও আমার স্ত্রী কিছুই জানে না, কারণ আমি ওকে বলেছিলাম এটা এলাচের গুঁড়ো। মৃত্যুঞ্জয় বাবু, আপনাকে অনুরোধ, আপনি দয়া করে বিষয়টা 5 কান করবেন না। বড় কর্তা এবং মৃত্যুঞ্জয় যখন কথা বলছে ঠিক সেই সময় পরাশর বাবু নিজের ঘরে তাদের ডেকে পাঠালেন। এসো, এখানে মহিতোষ আর মেজ খোকাও রয়েছে। মৃত্যুঞ্জয়, তুমি এবার বলো, এই লিপির মর্মদার হলো? হ্যাঁ, সে না হয় বলছি, কিন্তু কিন্তু আমার মর্মোদ্ধার করার আর কি প্রয়োজন? মেজকর্তা তো আগে থেকেই সবটা জানে। আমি হ্যাঁ, অনেক আগে থেকেই আপনি আপনার বাবার আলমারি থেকে তাম্রপত্রের ছবি তুলে সেই ধাঁধাটা পেয়েছিলেন। সেই ধাঁধার অর্থ বুঝেই তো গতকাল মন্দিরের দেওয়াল ভাঙতে গিয়েছিলেন, তাই না? পেলেন কিছু? মেজ খোকা, তোমার এত বড় অধঃপতন! তোমাকে আমি ত্যায্য করবো আজকেই। আমি ভাবতে পারছি না মেসা, এর জন্য আপনি সুখদাদাকে খুন পর্যন্ত করলেন? মা, ও বাবা, আমি তোমার খারাপ ছেলের দেদাদায় ডুবে গেছি। তাই তাই খুব তোদের লোভে মন্দিরের দেওয়াল ভেঙেছি, কিন্তু কিন্তু খুব খুন আমি করিনি। বিশ্বাস করো, খুন করবোই বা কেন? ওই তাম্রপত্রের মধ্যে লেখা লিপিতে যে ধাঁধাটা ছিল সেখানে তো লেখাই ছিল মন্দিরের দেওয়ালের মধ্যে গুপ্তধন রাখা আছে। এখানে এখানে সুখ ধাঁধা কোথা থেকে আসছে? দাদাটা কি ছিল? রাহুল, মোবাইল থেকে মেসেজটা বার করে পড়ো তো। মন্দিরের উত্তরে যে দেয়াল পানে সূর্যরথ রাখা আছে সেই জানে। নত হয়ে ঢুকে যাও, কেন্দ্রেতে তার দেবী আছে ঘোড়া হাতে, ভাগ্য খোলে যার। এই তো স্পষ্ট বলেছে মন্দিরের উত্তর দিকের দেওয়ালে সূর্যরথ, আর আমাদের মন্দিরের উত্তর দিকের দেওয়ালে সূর্যরথ চালাচ্ছে এমন একটা ছবি আছে। তাই তাই আমি অপেক্ষায় ছিলাম। আর গতকাল বাড়িতে ওই ওই পুরুষ সেভাবে কেউ ছিল না তো, তাই যা পেয়েছো সব এখানে দিয়ে যাও। আপনার পা ছুঁয়ে বলছি বাবা, কিচ্ছু পাইনি, সব ভুল, সব ভুল। ধাঁধা হয়তো ভুল নয়, আপনি অর্থ ভুল বুঝছেন। এই ধাঁধার এমন কিছু অর্থ আছে যা ভেবে পাচ্ছি না আমিও। আর কাকাবাবু, আপনাকে বলবো, মানুষ মাত্রই তো ভুল হয়। মেজ দাদার না হয় কিছু দেনা হয়ে গিয়েছিল, আপনি একটু দেখুন না। আমার বিশ্বাস মেজ দাদা এই ভুল আর করবেন না। আর শুভ দাদার মৃত্যুর একটা কিনারা হয়েছে বলতে পারেন। আমার অম্বরীশ দাদা আমাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে অ্যান্টিক জিনিস যারা কেনা বেচা করেন তাদের চোখে ওই তাম্রপত্রটি পড়ে যাওয়ায় তারা শুভ দাদার পিছু নেন। তাই আর বুড়িমার মৃত্যু? ওই গ্যাংয়ের কিছু লোককে সে রাত্রে এই গ্রামেও দেখা গিয়েছিল। হয়তো বইটার খোঁজ পেতেই তারা বুড়িমাকে হত্যা করে। এবার ধাঁধার অর্থটা খুঁজতে গেলে হয় আপনাদের মাথা ঘামাতে হবে, নয়তো কোনো গোয়েন্দাকে ডাকতে হবে। আমি তো আর গোয়েন্দা নই, একজন অধ্যাপক মাত্র। কালকে পুজোটা মিটলেই আমি দশমীতে বহরমপুর ফিরে যাব।
রাহুল, চল রে, খুব খিদে পেয়ে গেছে আমার। চলুন স্যার। নবমীর দিন জগদ্ধাত্রী পুজোর সকাল ভালোই কাটল। জগদ্ধাত্রী ভবনের মানুষগুলোকে বাইরে থেকে হাসি খুশি মনে হলেও সবার মাথার মধ্যে কাজ করছিল ধাঁধার রহস্য। নবমী রাত্রে মায়ের পুজো মিটে যাওয়ার পর সবাই যখন খেতে বসেছিল, ঠিক সেই সময় মুখোশ পরা একদল ডাকাত কোত্থেকে ছুটে আসে। বাড়ির প্রত্যেকটা মানুষের হাত পা বেঁধে তারা উঠানে ফেলে ডাকে। তারপর ঠিক পরাশরের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাত সর্দার বলে, গুপ্তধন আমার চাই, নইলে সবার জবাই। ওনাকে ছেড়ে দিন, উনি কিছুই জানেন না। সে তো জানি সোনা, উনি কিচ্ছু জানেন না, কিন্তু তুমি তো জানো। তুমি ভালোয় ভালো সব বলে দাও দেখি, আমরা গুপ্তধন নিয়ে চলে যাব। নইলে হ্যাঁ, কি যেন ধাঁধাটা ছিল বলরে? মন্দিরের উত্তরে যে দেওয়াল পানে প্রাচীনকালের ঘরকে মন্দির বলা হতো, আর সেই ঘর মুখার্জি ভিলা, কারণ আগে এই পরিবারের পূর্বপুরুষেরা সেখানেই বাস করত। তাই জগদ্ধাত্রী ভবন নয়, গুপ্তধন আছে মুখার্জি ভিলায়। কিন্তু কোথায় কোথায় সূর্যরথ? চল মুখার্জি ভিলায়, এই বুড়োটাকে আর এই মৃত্যুঞ্জয়কে তোরা ধরে আন। পরিবারের প্রত্যেকটা মানুষ জগদ্ধাত্রী ভবনের উঠানে পড়ে রইল বাঁধা অবস্থায়। তাদের পাহারা দিচ্ছিল মুখোশধারী কিছু ডাকাত। সেই সময় মৃত্যুঞ্জয় আর পরাশর বাবুকে নিয়ে ডাকাত সর্দার সহ বেশ কিছু ডাকাত মুখার্জি ভিলার দিকে এগিয়ে গেল। তারপর জনমানব শূন্য মুখার্জি ভিলার উত্তর দিকের দেওয়ালের সামনে দাঁড়ালো। কোন দিকে? সূর্য রথ বলতে এখানে সূর্যের রথ নয়, সূর্যের রথ টানে 7টি ঘোড়া। কিছুটা গেলেই একটা দেওয়াল পড়বে, যেখানে 7টি কাঠের ঘোড়ার শিকল দিয়ে ঝোলানো। সবাই মিলে সেই দেওয়ালের কাছে গেল। 7টি কাঠের ঘোড়া সেখানে শিকল দিয়ে ঝুলছে। এরপর 7টি কাঠের ঘোড়ার মাঝখানে যে কাঠের ঘোড়া, তার দিকে নত হতে হবে, মানে মাথা ঝোঁকাতে হবে, তাহলেই। কথা শেষ করার সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার তার মাথাটা নিয়ে চলে গেল মাঝখানে থাকা কাঠের ঘোড়ার কাছে। পরক্ষণে একটা ঘর ঘর করে আওয়াজ হলো, আর শিকল শুদ্ধ কাঠের ঘোড়াটা ডাকাত সর্দারের মাথায় পড়ল। চিৎকার করে উঠল ডাকাত সর্দার, লোভে পাপ, পাপে মৃত্যু, হয়তো একেই বলে কাকাবাবু। কি বাসাধনেরা, তোমরা ভাবছো তোমরা বেঁচে যাবে? না, পিছন ফিরে দেখো, তোমাদের নিতে মামু এসেছে। ততক্ষণে মুখার্জি ভিলা ঘিরে রয়েছে সব উর্দিধারী পুলিশ। সমস্ত ডাকাত দলকে তারা নিয়ে গেলেও মৃত্যুঞ্জয়ের কথায় তারা ডাকাত সর্দারকে ফেলে গেল কিছুক্ষণের জন্য। ততক্ষণে বাড়ির অন্যান্য সদস্যরা মুখার্জি ভিলাতে এসে উপস্থিত হয়েছে। আমি প্রথম থেকেই এমন কিছু ঘটার আশঙ্কা করেছিলাম, তাই কিছু পুলিশকে সাদা পোশাকে এ বাড়ির আশেপাশে থাকার জন্য নিযুক্ত করে দিয়েছিলাম। রাহুলকে সেই অনুযায়ী নির্দেশও দেওয়া হয়েছিল। আমাদেরকে নিয়ে আসার পরপরই রাহুল পরপর 3টে সিটি দেয়, তারপর পুলিশ এসে সবাইকে বাঁচায়। কিন্তু তুমি এই ডাকাত সর্দারকে রাখতে বললে কেন? এর মুখোশ আপনাদের সবার সামনে খুলব বলে। এই সেই মানুষ যে বুড়িমাকে মৃত্যুর দিন আমাকে গুলি করে মারতে চেয়েছিল। এই সেই মানুষ যে বুড়িমাকে মেরেছিল কারণ বুড়িমার কাছে তাম্রপত্রের একটা হাতে আঁকা ছবি ছিল, যেটা সে এই শয়তানকে দিতে চায়নি। বুড়িমার কাছে যে তাম্রপত্রের ছবি ছিল সেটা আমি জানতে পেরেছিলাম বড়দার কাছ থেকে। বড়দা বুড়িমাকে তাম্রপত্রের ছবি নকল করতে দেখে ফেলেছিল। সেই নকল আমার নির্দেশেই হয়েছে। জানি, কিন্তু কাকাবাবু, আপনার উপর আমার একটা অভিযোগ আছে। আপনি নিজের মানুষকে ভুল বুঝেছেন, পরকে বিশ্বাস করে। আপনি কি করে বিশ্বাস করলেন যে আপনার মেয়ে মুখার্জি ভিলা আপনার থেকে দাবি করতে পারে, আর সেটা না পাওয়ার কারণে পুজো বয়কট করতে পারে? এমনকি বুড়িমার মৃত্যুতেও সে আসলো না।
আসলে সত্যিটা তা নয়। আপনি যা শুনেছেন সবই মহিতোষ বাবুর মুখ থেকে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন ওই ডাকাত সর্দার আসলেই হচ্ছে মহিতোষ বাবু। মৃত্যুঞ্জয় কথা বলার সঙ্গে সঙ্গে রাহুল ডাকাত সর্দারের মুখোশটা খুলে দেয়। মহিতোষকে ডাকাত সর্দারের রূপে দেখে সবাই চমকে ওঠে। এবার সবটা বলুন মহিতোষ বাবু, পরাশর বাবু ছোট মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে? মুখার্জি ভিলাতে যে গুপ্তধন রয়েছে সেটা আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম বলেই শ্যামলীর মাথায় মুখার্জি ভিলা দাবি করার বিষয়টা ঢুকিয়েছিলাম। কিন্তু ও নিজে তো এতে রাজি ছিলই না, এমনকি আমাকে পর্যন্ত এই কথা আপনার সামনে বলতে দিতে নারাজ ছিল। বাধ্য হয়েছিলে শুদ্ধ তাকে ঘরের মধ্যেই গৃহবন্দী করে রাখি। আমার গ্যাংয়ের লোকেরা তাকে পাহারা দিচ্ছিল বলুন। এখন আপনার স্ত্রী এবং আপনার মেয়ে দুজনেই পুলিশের কাছে নিরাপদ আছে, তাদের উদ্ধার করা হয়েছে। আপনি সবই ঠিকঠাক এগোচ্ছিলেন, তবে মেজ দাদাকে সুখদেব দাদার ওপর নজর রাখার অনুরোধ করে আর সপ্তমীর দিন রাতে মুখোশ করে আমাকে গুলি করতে গিয়েই ভুলটা করে বসেন, আর এই দুটো ভুলের জন্যই আপনি আজ ধরা পড়ে গেলেন। যাই হোক, আসল কথায় আসি। আমি আপনাকে কিছুক্ষণ এখানে রাখতে বললাম কারণ আমি চেয়েছিলাম যে গুপ্তধনের ধাঁধাটার অর্থটা আপনি পুরোটা চিনে যান। দুটো খুন করেছেন এর জন্য। নত হয়ে ঢুকে যাও কেন্দ্রেতে তার। আমার না তো কার কাছে হয়? আমাদের মেয়ের কাছে। কিন্তু স্যার এখানে তো কোনো মাতৃমূর্তি নেই। হ্যাঁ, কিন্তু পৃথিবীও তো আমাদের মা। এখানে ধাতব এই গোলকটা দেখছেন আপনারা, এটা আসলে পৃথিবীর প্রতীক স্বরূপ। এর ঠিক মাঝখানে মাথা দিতে হবে, তবেই দেবীর আশীর্বাদ পাওয়া যাবে। কথা শেষ করার পর মৃত্যুঞ্জয় নিজের মাথাটা ধাতব গোলকের মাঝখানে ছোঁয়ায়। সঙ্গে সঙ্গে একটা শব্দ করে গোলকটা ঘুরে যায়, আর গোলকের মধ্যে থেকে বেরিয়ে আসে ঘোড়া হাতে এক দেবী মূর্তি। আরে বাস, গোলকের মাঝখানে কলসি হাতে দেবীর মূর্তি। স্যার স্যার এরপর দেখো, দেবীর পায়ে হাত দিতে হবে। দেবীর পায়ের কাছে দেখো একটা চিহ্ন রয়েছে, ঠিক এইখানে। মৃত্যুঞ্জয় দেবীর পায়ের ঠিক মাঝখানটায় হাত দিতে বাড়ির পূর্বের এক দেওয়াল ধসে পড়ল, আর তার মাঝখান থেকে বেরিয়ে এলো রাশি রাশি মোহর। স্যার দেখুন, পূর্ব দিকের দেয়ালটা থেকে ধসে পড়ছে, আর আর দেয়ালের মধ্যে থেকে দেখা যাচ্ছে দেবীর মোহর, চন্দ্রচূড়ের গুপ্তধন। না, এই মোহরে কেউ হাত দেবে না। এই মোহরে টাকাতেই ক্যান্সারের হাসপাতাল হবে। মৃত্যুঞ্জয়, তাম্রপত্রটা কোথায় লুকিয়ে রেখেছ? মৃত্যুঞ্জয় নিজের পিঠের ভেতর থেকে রেনকোটের মতো একটা জিনিস বের করে। তারপর সেখান থেকে তাম্রপত্রটা বের করে পরাশর বাবুর হাতে ধরিয়ে দিল। এই নিন কাকাবাবু আপনাদের পারিবারিক জিনিস। এতদিন আমি এটা সঙ্গে নিয়ে ঘুরতাম। অফিসার, এই টাকার সর্দারটিকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আর মৃত্যুঞ্জয়, একবার আমার ঘরে এসো। চলুন কাকাবাবু। মৃত্যুঞ্জয় পরাশর বাবুর সঙ্গে জগদ্ধাত্রী মন্দিরের ভেতরে গেল। পরাশর বাবু দেবীর সামনে তাকে দাঁড় করিয়ে বললেন, তোমাকে ধন্যবাদ দেওয়ার আমার ভাষা নেই। তোমার জন্য আমার মেয়ে আর নাতির জীবন রক্ষা পেয়েছে, আমার জামাইয়ের স্বরূপ প্রকাশ পেয়েছে এবং দেবী কৃপা লাভ হয়েছে। কিন্তু সত্যি করে বলো তো, তোমার আসল পরিচয় কি? আমার বাবার মুখে আমি শুনেছিলাম চন্দ্রচূড়ের বিশেষ কৃপাধন্য কারোর হাতেই এই গুপ্তধনের হাদিস পাওয়া যাবে। কাকাবাবু, আমার দাদু শারদাচরণ চ্যাটার্জি, তিনি ছিলেন চন্দ্রচূড়ের একনিষ্ঠ ভক্ত ও শিষ্য। তার কাছ থেকেই তুমি মাতৃনাম গ্রহণ কর। আমার দাদুর মুখে শুনেছিলাম পণ্ডিত চন্দ্রচূড় নাকি বলেছিলেন আমাদের বংশের কোনো বিশেষ মানুষের দ্বারা দেবী কার্য সাধন হবে। তুমি চন্দ্রচূড়ের শিষ্যর ছেলে? আচ্ছা, সেই কারণেই মেজ খোকা ভেবেছিল আমি তোমাকে সব দিয়ে দেব। ওর তো অনেক চেনা পরিচিত, ও হয়তো কোনোভাবে জানতে পেরেছিল তোমার বংশ পরিচয়। পেয়েছে থাকো বাবা, অনেক বড় হও, আর আমাকে কথা দাও তুমি চিরকাল এইভাবেই কাজ করে যাবে মানুষের জন্য। কথা দিলাম কাকাবাবু। দেখুন, সূর্য উঠছে, লাল আভায় ভরে গিয়েছে চারিদিক। এবার আক্কা দিন, ব্যাগ গোছাতে হবে।
দেবীর বিসর্জন দেখেই চলে যাব। তবে কখনো মনে পড়লে বলবে, আবারও আসবো। হঠাৎ সন্ধেতে আজ আপনি শুনছিলেন সঙ্গীতা চৌধুরীর কলমে চন্দ্রচূড়ের গুপ্তধন। মৃত্যুঞ্জয়ের চরিত্রে প্রীতম, রাহুল এবং পরাশরের চরিত্রে রৌনিক, বড় গিন্নি আর মেজ গিন্নির চরিত্রে বর্ণালী, মহিতোষ ও ডাকাতের চরিত্রে সাগর নীল এবং নানান চরিত্রে আবির, রৌনিক ও সাগর নীল। গল্প পাঠ, গল্পের সূত্রধর আমি সৌরভ। শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় সুজয়। পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।